মাঝরাত্রে কায়নাত বিছানায় শুয়ে ছিল পেটে হাত দিয়ে। হঠাৎ করে বাড়ি ফেরার পর থেকে পেটে ব্যথা শুরু হয়েছে। বুকেও হালকা ব্যথা, ব্যথায় চোখ মুখ লাল বর্ণ ধারণ করেছে। গায়ের পাতলা কাপড়ের শাড়ি জড়ানো, সেটা এলোমেলো হয়ে বিছানায় গড়াগড়ি খাচ্ছে। অর্ণ বাড়ি নেই, কোথায় গেছে সে জানেও না। সন্ধ্যাবেলা বাড়ি ফেরার পরেই অর্ণ বেরিয়ে গেছে বাড়ি থেকে। ঘরের লাইট বন্ধ। কায়নাত কষ্ট করে উঠে বসল। জ্বর বোধ হয় একটু বেড়েছে। সে বিছানা থেকে নেমে ঘরের লাইট জ্বালালো। ড্রেসিং টেবিলের উপরে ফার্স্ট এইড বক্স থেকে ওষুধ বের করে খেয়ে বিছানায় পা ঝুলিয়ে বসল। লম্বা কালো চুল হাতখোপা করে ফোন হাতে নিয়ে দেখল রাত 2টা পেরিয়ে 7 মিনিট। কায়নাতের মনকু ডাকল। এক হাত পেটে রেখে হোয়াটসঅ্যাপে ঢুকে নিশার ইনবক্স থেকে অন্যর ফোন নাম্বার নিয়ে কল করল সেই নাম্বারে। বেশ কয়েকবার কল দেওয়ার পরও কল রিসিভ হল না। ভয়ে ডুকরে উঠল সে। ফোনে দৃষ্টি রেখে আবার কল দিতেই কয়েক সেকেন্ডের মাথায় কল রিসিভ হল। অর্ণ ওপাশ থেকে একটা টু শব্দও করল না। কায়নাতের ফুপানো কান্নার শব্দ শোনা যাচ্ছিল শুধু। সে চোখের পানি মুছে ভাঙা গলায় বলল, শুনছেন? অর্ণ ওপাশ থেকে ছোট্ট করে জবাব দিল, হুম। কোথায় আপনি? ছাদে। ছাদে কেন? এমনি। এমনি কেন? অর্ণ ঠোঁট কামড়ে চুপ করে রইল। কায়নাত কানে ফোন ধরেই ঘরের চাপিয়ে রাখা দরজা খুলে ছাদের দিকে রওনা হল। কাঁধের লম্বা আঁচল মাটি হেঁচড়ে সিঁড়ি বেয়ে উঠছে। কায়নাত ছাদের দরজার সামনে এসে দাঁড়াল। কানের ফোন চোখের সামনে ধরে লাইন কেটে দিল। অর্ণ ঘাড় বাঁকা করে ছাদের দরজার দিকে তাকিয়েছিল। কায়নাত আসতেই দৃষ্টি ঘুরাল। কায়নাত গুটি গুটি পায়ে অর্ণর নিকট এগিয়ে গেল। অর্ণ ছাদের ছোট দোলনায় বসেছিল সিগারেট হাতে নিয়ে। কায়নাত নিকটে আসতেই ধোয়া ছাড়ল। খুক খুক করে কেসে উঠল মেয়েটা। ভয়, লজ্জা এড়িয়ে অর্ণর পাশে গিয়ে বসল। তার গলা ভাঙা, কাতর কণ্ঠে বলল, আপনি এত রাতে ছাদে কি করছেন? রঙিন লাইটের আবছা আলোয় কায়নাতের কান্না ভেজা মুখশ্রী দেখা যাচ্ছিল। অর্ণ শান্ত চোখে কায়নাতের আনন পানে তাকাল। হাতের সিগারেট নিচে ফেলে পা দিয়ে পিষে ফেলে আবার কায়নাতের মুখের দিকে তাকিয়ে বলল, কাঁদছেন কেন? কায়নাতের ঠোঁট ভেঙে এলো, চোখ ঝাপসা। সে বা হাত পেটে রেখে বলল, পেটে ব্যথা ভীষণ। অর্ণ কায়নাতের পেটের দিকে তাকিয়ে আবার কায়নাতের দিকে তাকাল। কিছু একটা ভেবে শুষ্ক ঠোঁট ভিজিয়ে বলল, শরীর খারাপ হয়েছে? কায়নাত দুপাশে মাথা নাড়িয়ে বলল, না। তাহলে পেট ব্যথা কেন? আজে বাজে কিছু খেয়েছিলে? না তো, রাতে তো ভাত খেয়েছি শুধু। বলতে বলতে কায়নাত পা উঠিয়ে হাঁটুতে মুখ রাখল। ঘাড় বাঁকা করে অর্ণর দিকে তাকিয়ে রইল। অর্ণ কায়নাতের চোখে চোখ রেখে বলল, ও, খেয়েছি। অর্ণর মুখের কথা মুখেই রয়ে গেল। চাপা নিঃশ্বাস ফেলে শান্ত কণ্ঠে বলল, যাও গিয়ে ঘুমাও, ঠিক হয়ে যাবে। কায়নাত নাক টেনে কাতর গলায় বলল, একটা কথা বলি? অর্ণ চুপ রইল, যেন নীরব থেকে বলে দিচ্ছে, বলো। কায়নাত খানিকক্ষণ চুপ থেকে বলল, মা বলতো আমি ভীষণ লক্ষ্মী মেয়ে। যে ঘরে বউ হয়ে যাব, ওই ঘর রঙে রঙিন হয়ে থাকবে। আমার স্বামী আমাকে ভীষণ ভালোবাসবে। আমার একটা নিজের সুখী সংসার হবে। কায়নাত থামল। গাল বেয়ে জলের ফোঁটাগুলো শাড়িতে গিয়ে পড়ছে। সে শ্বাস টেনে বলল, কিন্তু আমার তো কিছুই হলো না। আপনার ঘরে গিয়ে রঙিন করার বদলে অন্ধকারে তলিয়ে ফেললাম। বিয়ে হলেও সুখী সংসার হলো না। আর আপনিও আমায় ভালোবাসলেন না। কায়নাত কাপা হাতে চোখের পানি মুছে বলল, আমায় কেন ভালোবাসা যায় না? আপনি কেন আমায় ভালোবাসলেন না? চারপাশটা একদম নীরবতায় ছেয়ে গেল। কায়নাত উত্তরের আশায় অস্থির চোখে অর্ণর গম্ভীর মুখের দিকে তাকিয়ে আছে। অর্ণর হাব ভাব বুঝা মুশকিল। কায়নাত সাহস করে অর্ণর শরীর ঘেঁষে তার বুকে মাথা রেখে অর্ণর টি শার্টের কলার আকরে ধরে ফুপিয়ে বলল, আপনি কেন আমায় ভালোবাসেন না? আমি কেন আপনার মতো একজন নির্দয় পাষাণ লোককে ভালোবাসতে গেলাম? কেন আপনাকে ভালোবেসে ফেললাম আমি? কেন বলুন? হাউমাউ করে কেঁদে উঠল সে। অর্ণর গলা জড়িয়ে ধরে ঘাড়ে মুখ রেখে হাউমাউ করে অশ্রু বিসর্জন দিতে ব্যস্ত। অর্ণ চুপচাপ তার দেহের সাথে লেপ্টে থাকা হালাল নারীর কান্না শুনছে। না কায়নাতকে সান্ত্বনা দিচ্ছে আর না মুখ ফুটে একটা কথা বলছে। চারপাশটা কেমন থমথমে ভুতুরে ভুতুরে লাগছে। কায়নাতের কান্নার শব্দে চারপাশটা ভারী হয়ে এলো। আস্তে আস্তে কান্নার গতি কমে আসতেই ফিসফিস করে বলল, আমার পেটে ভীষণ ব্যথা হচ্ছে। অর্ণ লম্বা শ্বাস টেনে মুহূর্তেই পাজা কোলে নিল ওকে। বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে নেমে ঘরে ফিরে এসে বিছানায় বসালো তাকে। ঘরের দরজা বন্ধ করে বিছানার নিকট এগিয়ে গিয়ে কায়নাতের পাশে বসল।
বিছানা ঠিক করে বলল, ঘুমানোর চেষ্টা করো। কায়নাত গুটি সুটি মেরে এককোনায় গিয়ে মাথা রাখল বালিশে। ব্যথাতুর চোখে অর্ণর দিকে তাকিয়ে বলল, আমায় একটু ভালোবেসে দেখুন, আমি আপনাকে আপনার থেকেও বেশি ভালোবাসব। অর্ণ ঘরের লাইট বন্ধ করে চুপচাপ বিছানায় এসে শুয়ে পড়ল। কায়নাত অর্ণর কাছে একটু এগিয়ে এসে ফের শুধোয়, আমায় ভালোবাসবেন না আপনি? একটু ভালোবাসুন না। অর্ণ দাঁত চিবিয়ে চিবিয়ে বলল, স্যাট আপ ননসেন্স। ভালোবাসার কি বুঝো তুমি? সব বুঝি। অর্ণ ঘুরে শুয়ে কায়নাতের ঠোঁটে ঠোঁট চেপে ধরল। নরম ছোঁয়া নয়, বরং ঠোঁটের স্পর্শ ছিল ধারালো। কায়নাত চোখ বড় বড় করে হাত পা ছড়াছড়ি করল। খানিকক্ষণ পর অর্ণ ঠোঁট সরালে কায়নাত হাঁপিয়ে উঠে বলে, কি করছেন আপনি? অর্ণ দাঁত কটমট করে বলল, ভালোবাসা খাওয়ার শখ হয়েছে তাই ভালোবাসা খাওয়াচ্ছি। কায়নাত শাড়ির আঁচল দিয়ে ঠোঁট ডলে ডলে বলল, ছি, অসভ্য পুরুষ। ভালো যখন বাসবেন তাহলে সিগারেট খেয়ে মুখ গন্ধ বানিয়েছেন কেন? আমার এখন পেট আরও খারাপ হবে। অর্ণ বিরক্তিতে মুখ কুঁচকে ফেলল। ভেজা ঠোঁট হাত দিয়ে মুছে ধমক দিয়ে বলল, আর একটা শব্দ আমার কানে এলে এক আছাড় মেরে গালিয়ে ফেলব তোমায়। কায়নাত চুপ করে গেল। কাঁথা শরীরে জড়িয়ে চোখ বন্ধ করল। পেটে ব্যথায় মাথার ঘিলু ঘেটে গেছে। কি থেকে কি বলছে সে নিজেও জানে না। তবে ঠোঁটে লাজুক হাসি টেনে একবার পিটপিট করে অর্ণর দিকে তাকাতে ভুলেনি। এলিপসিস ডট। সকাল সকাল বিয়ের তোড়জোড় শুরু হয়েছে। বর যাত্রী যাবে জোহরের পর। ছেলেদের নামাজ শেষ হলে সবাই একসাথে যাবে। যদিও বরযাত্রী বেশি লোক যাবে না। সকাল সকাল চৌধুরী বাড়ি ঢলঢাকনায় মেতে উঠেছে। বাচ্চারা হইচই করে খেলায় মেতে আছে। বাড়ির প্রত্যেকটা মানুষ ব্যস্ত। এত ব্যস্ততার মধ্যেও প্রেম পায়ের উপর পা তুলে আরাম করে ঘরে বসে আপেল খাচ্ছে। কাল রাতে যেই কাণ্ড করেছে, এরপর আর ঘরের বাইরে যাওয়ার সাহস পাচ্ছে না সে। দাদার সামনে পড়লে নিশ্চিত পায়ের জুতা খুলে মুখে মারবে। শেহের, স্বার্থ ও আদাল বাজারে গিয়ে চুল কেটে এসেছে। একে তিনজন গোসল সেরে ঘরে বসেছে সবেমাত্র। আদাল প্রেমের কালো মুখ দেখে বলল, ভাইয়া বিয়ে করবে ভালো কথা, তাই বলে দাদাকে? প্রেম কটমট করে তাকালো আদালের দিকে। হাতের ছুরি সোজা করে ধরে বলল, ভুঁড়ি কেটে সেলাই লাগিয়ে দিব বেয়াদব। আমি আবার কি করলাম? আকাম যা করার সব তুমি করেছ। বাবা তোমাকে সকাল থেকে খুঁজছে জানো? বাবা কেন খুঁজছে? দাদার সাথে বাবার সকালে কথা হওয়ার পর থেকেই তোমার খবর নেয়া চলছে। প্রেম শুকনো ঢোক গিলে স্বার্থর দিকে তাকিয়ে বলল, স্বার্থ ভাই, বাবা যদি কোমরের লুঙ্গি খুলিয়ে সারা গ্রাম ঘুরায় তাও ঠিক আছে, কিন্তু দাদাকে যে আমি ওই কথা বলেছি এটা যদি সবাইকে বলে দেয় তাহলে আমার মান ইজ্জত শেষ হয়ে যাবে। তোর আবার মান ইজ্জতও আছে? আমি তো ভেবেছিলাম ওটা জন্মের পর থেকেই লাপাত্তা। শেহের স্বার্থর পেটে হাত বুলিয়ে আফসোসের স্বরে বলল, স্বার্থরে, তোর পেটের বাচ্চা দুনিয়ায় আসার আগেই দেখি বাপ হারা হচ্ছে। প্রেম যে ওর দাদাকে বিয়ে করে শ্বশুর বাড়ি যাওয়ার প্ল্যান করছে। আদাল ঠোঁট টিপে হাসল। স্বার্থ নিজের পেটে হাত বুলিয়ে বলল, চিন্তা করিস না বাচ্চা, তোর বাপকে আমি কোথাও যেতে দিব না। প্রেম বিরক্ত হয়ে স্বার্থর প্যান্টের বেল্ট আকড়ে ধরল। দাঁতে দাঁত লাগিয়ে বলল, চলো আজকেই তোমার পেটের বাচ্চা বের করে দিচ্ছি। স্বার্থ সেখানে হাত দিয়ে ঢেকে চিৎকার করে বলল, এই হতচ্ছাড়া ছাড় আমাকে। আমার সম্মানহানি করতে চাইছিস তুই? সম্মানহানি তো আগেই করেছি। সেটা না করলে তোমাকে গর্ভবতা বানালাম কি করে? স্বার্থ কিছুক্ষণ থম মেরে থাকার পর হাত সরিয়ে বলল, তা ঠিক, নে যা করার কর। প্রেম নাক মুখ ছিটকে হাত সরিয়ে ফেলল। গ্রামে আর থাকবেই ৩-৪ দিন। আর এবার ঢাকা গেলে সহজে গ্রামে আসা হবে না। আর গ্রামে আসা না হলে নিধির সাথে দেখা হবে না। বেচারা মহা জ্বালায় ফেসে গেছে। সে রাগে গোজগোজ করে ঘর থেকে বের হল। স্বার্থ স্বর টেনে চিৎকার করে বলল, রাগের মাথায় আবার কাউকে ছুঁয়ে দিস না প্রেমা, তাহলে দেখা যাবে আমার মতো ওই মানুষটারও পেটে বাচ্চা চলে আসবে। এলিপসেস। নিশা নুসরাতের জন্য কিছু ফল কেটে এনে সোফায় এসে বসল। নুসরাতের কোলের উপর কাচের প্লেটটা রাখতে না রাখতেই রাহেলা বানু এসে হাজির হলেন। তিনি নুসরাতদের সামনে বরাবর সোফায় এসে বসলেন। তীক্ষ্ণ চোখে নুসরাতকে দেখে বললেন, তোমার কয় মাস চলে? নুসরাত মুচকি হেসে বলল, 5 মাস চলছে, 6 মাস হবে বড় দাদি। ভালো, কিন্তু এই সময়ে জামাইরা যে ছাইরা দিলা, এখন বাচ্চার পরিচয় কি হইব? নুসরাতের হাসি খুশি মুখটা শুকিয়ে এলো। নিশা ভ্রু কুচকে বলল, কেন ছেড়েছে সেটাও নিশ্চয়ই আপনি জানেন? জানমু না কেন?
তোমরা আমার রক্তের না হইলেও তো সম্পর্কে এই বাড়ির মাইয়া। আপনি কি খোঁচা দিয়ে কথা বলছেন? ও মা, খোঁচা দিমু কেন? তোমরা কি অর্ণর রক্তের বইন? না তো, তাইলে খোঁচা কই দিলাম? থেমে নুসরাতের দিকে তাকিয়ে বললেন, হুনো মাইয়া, ব্যাটা মানুষ যতই খারাপ হইক, মানাইয়া নিতে পারলে সব সম্ভব। মাইয়া মানুষের ধৈর্য থাকা লাগে 100 আলা তুমি কি খাইয়া এই আকাম করছো জানি না, কিন্তু তোমার এই বাচ্চা সহ তোমার দায়িত্ব কেরা নিব কও? কতদিন আর খালা খালুর ঘাড়ে বইয়া থাকবা? নুসরাতের শ্বাস আটকে এলো রাহেলা বানুর ধারালো কথায়। সেই শুকনো ঢোক গিলে মাথা নিচু করে ফেলল। নিশা যেন চাইলেও কিছু বলতে পারছে না। সত্যি, তো তারা দুইজন তাদের ঘাড়ে বসেই খাচ্ছে। রাহেলা বানু আবার বললেন, তোমার জীবন নষ্ট তো কইরাই ফালাইছ, এখন এই ছোট বইনের জীবন নষ্ট করতে দিও না বুঝলা? প্রেম সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ দাদির কথা শুনছিল। শরীর বোধহয় রাগে তিরতির করে কাঁপছে তার। বেহরুজ বেগমও আশেপাশেই ছিলেন। প্রেম ড্রয়িং রুমে সোফার নিকট এগিয়ে এসে গম্ভীর কণ্ঠে বলল, বোন আমাদের আর মাথা ব্যথা আপনার বড় দাদি? আমার বোনের যদি সাথে আরও 10টা বাচ্চা থাকত তবুও ওদের রাখতে আমাদের কোনো আপত্তি থাকত না। ঘাড়ে বসে, থামো প্রেম। বেহরুজ বেগম এগিয়ে এলেন। প্রেমকে থামিয়ে দিয়ে তিনি বললেন, ফুপু মাফ করবেন কিন্তু আপনি যা শুরু করেছেন এসব আসলেই মানতে পারছি না। নিশা নুসরাত ওদের দুই বোনকে পেটে না ধরলে ওদের আমি আমার সন্তান মনে করি। আমার 4 ছেলের সাথে ওদের কখনো কমপেয়ার করিনি। আমি তো বুক ফুলিয়ে বলতে পারবো আমার 6 জন বাচ্চা, 2 মেয়ে এবং 4 ছেলে। ওদের নিয়ে অন্তত আপনি দয়া করে মাথা ঘামাবেন না। রাহেলা বানু তাচ্ছিল্য হেসে বললেন, কইলেই কি আর মাইয়া হইয়া যায়? কেন যাবে না? গর্ভে ধারণ করলেই মা হওয়া যায় না। ওদের তো আমি পেটে ধরিনি তাই বলে কি ওরা আমায় মা ডাকে না? মায়ের মর্যাদা দেয় না? আমার 4 ছেলেকে ভাই মানে না? শুধু তাই নয়, আপনার বাড়ির ছেলেকেও ওরা আব্বু বলে ডাকে ফুপু। আমার মেয়েদের নিয়ে কথা বাড়াবেন না আপনি। আমার ছেলের বউকে নিয়ে প্রথমেই অনেক কাহিনী করেছেন, সেটা না হয় মানলাম, তাই বলে যে এখনও চুপ থাকব তা নয়। গলা নামা কথা কও বউ। আজকে যেমন বুক ফুলাইয়া এই কথা কইতাছ 2 দিন পর ঘাড় ধুইরা বাইর কইরা দিবা আমার কথা মিলা আনিও। নুসরাত ভাঙা গলায় বেহরুজ বেগমকে বলল, মা প্লিজ কথা কাটাকাটি করিও না। প্রেম নুসরাতের কাছে এগিয়ে এসে বলল, দাদিমায়ের পেটের বোন যে শুধু বোন হয় সেটা কিন্তু নয়। ওদের 2 বোনকে আমরা মানুষ করেছি। আমার কোলে কেটেছে ওদের শৈশব। আপনাকে অপমান করে কথা বলার কোনো ইচ্ছে আমার নেই, কিন্তু আপনি আমাদের পার্সোনাল ব্যাপারে নাক গলিয়ে ছোটলোকের পরিচয় দিচ্ছেন বারবার। ওরা আমার বোন, এবং এই কথাটুকুই যথেষ্ট ওদের জন্য। প্রেম ভেতরে ভেতরে দমে রাখা রাগ একসাথে ছেড়ে দিল। চোখ দুটো টকটকে লাল, দাঁতে দাঁত চেপে বলল, আপনি যতই ছোটখাটো খোঁচা দিন না কেন, আমার কাছে নিশা, নুসরাত কখনোই ভিন্ন হবে না। ওরা আমার রক্তের না হলেও আমার প্রাণের বোন। ওদের চোখে পানি আসলেই বুকের ভেতর আগুন জ্বলে উঠে আমার। যদি বারবার ওদের নিয়ে কথার খোঁচা দেন, তাহলে সহ্য করতে পারব না আমি। কথাগুলো শেষ করেই প্রেম নিশার মাথায় হাত রাখল। মৃদু স্বরে বলল, বোন আমার লজ্জা তুই পাবি না। তোকে নিয়ে কারো কাছে সাফাই গাইতে হবে না। তোকে আমি বোন বলেছি, এই একটা কথাই সারাজীবন যথেষ্ট। তারপর নুসরাতের দিকে তাকিয়ে আরও দৃঢ় কণ্ঠে বলল, তুই আমার বোন, তোর বাচ্চা মানে আমার ঘরের বাচ্চা। কেউ প্রশ্ন করলে প্রথমে আমাকেই প্রশ্ন করবে, তোকে নয়। কারণ এই সংসারে তোর দায়িত্ব আমার মতো ভাইদের কাঁধেই। বেহরুজ বেগম ছেলের কথায় চোখের কোণে পানি জমে গেলেও ঠোঁটে গর্বের হাসি টেনে বললেন, আমার ছেলের মুখে আজকের এই কথাই যথেষ্ট। প্রেম ঘুরে দাঁড়িয়ে রাহেলা বানুর দিকে তাকিয়ে সোজাসাপটা বলে দিল, দাদি, দয়া করে আর বোনদের নিয়ে কোনোদিন কথা বলবেন না। আপনার সম্মান আমার চোখে অটুট থাকবে, তবে তার মানে এই নয় যে আমরা চুপচাপ সহ্য করব। ওরা আমার বোন, আর আমি যতদিন বেঁচে আছি ওদের নিয়ে কোনো অপমান আমি সহ্য করব না। এইটুকু মনে রাখবেন, আমরা 4 ভাই ওদের পেছনে দাঁড়িয়ে আছি এবং আজীবন থাকব। ঘরের ভেতর কেমন চাপা নীরবতা নেমে এলো। নুসরাত কাপা হাতে চোখের পানি মুছে ফেলল। নিশা হালকা হাসি দিয়ে ভাইয়ের দিকে তাকাল। প্রেম বুক ফুলিয়ে দাঁড়াল। রাহেলা বানু কিছুক্ষণ মুখ গম্ভীর করে চুপ রইলেন। চারপাশের পরিবেশটা যেন আরও ভারী হয়ে উঠল। তারপর আঁচল ঠিক করতে করতে কটমট চোখে প্রেমের দিকে তাকিয়ে বললেন, তোগো কিছু কইয়া আর লাভ নাই প্রেম। যেদিন আমার কথা বুঝবি ওইদিন খালি মাথা ঠাপরাবি। এমনটা বলে তিনি ধীর পায়ে বেরিয়ে গেলেন।
ড্রয়িং রুম নিস্তব্ধ হয়ে গেল। বেহরুজ বেগম ধীরে ধীরে এগিয়ে এসে প্রেমের কাঁধে হাত রাখলেন। মমতামাখা কণ্ঠে বললেন, আমার বুক গর্বে ভরে গেল। কিন্তু মনে রেখো, দাদিরা সব সময় নিজের কথাকেই সত্যি ভাবে। তাই তুমি তর্কে জোড়াবে না। তুমি শুধু এভাবে বোনদের পাশে দাঁড়িও। এইটুকুই আমার কাছে অনেক বড় ব্যাপার। প্রেম কিছুক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তারপর আস্তে করে বলল, মা, আমি চাই না নিশা, নুসরাতের চোখে আর কোনোদিন কান্না আসুক। ওরা যদি কাঁদে, সেটা আমার সহ্য হবে না। নুসরাত ভাঙা হাসি হেসে বলল, ভাইয়া, তোমার মতো ভাই থাকলে আমাদের আর কিচ্ছু দরকার নেই। নিশা ভেজা চোখে প্রেমের কোমর জড়িয়ে ধরল। নাক টেনে বলল, আমি তো তোমার বোন বলো। প্রেম মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল, যেন চোখের কোণে জমে ওঠা পানিটা কেউ না দেখে ফেলে। বেহরুজ বেগম ওদের দিকে তাকিয়ে বললেন, কে কি বলল সেসবে তোরা কান দিবি না। আমি তোদের মা, শুধু এইটুকু মনে রাখবি। এলিপসেস। কি ব্যাপার, মন খারাপ কেন? নিশা 2 তলার ফাঁকা বারান্দায় দাঁড়িয়ে বাইরে নিচের দৃশ্য দেখছিল। হঠাৎ স্বার্থর কণ্ঠস্বর শুনে পাশে তাকাল। স্বার্থর শান্ত দৃষ্টি দেখে ঠোঁট হালকা নাড়িয়ে বলল, কারো কারো জীবন এত জটিল হয় যে। স্বার্থ নিশার কথা থামিয়ে দিয়ে বলল, এখন আপনার মন খারাপের কারণ বলুন। নিশা ফের বাইরে তাকিয়ে বলল, কায়নাতের মতো আমারও তো মা বাবা নেই স্বার্থ ভাই। তবুও আমি কখনো মা বাবার কমতি বুঝিনি। আজ যখন রাহেলা দাদি এতগুলো কথা বললেন তখন মনে হয়েছিল সত্যি হয়তো আম্মু আব্বুর ঘাড়ের উপর বসে আছি আমরা দুবোন। ভাইয়া আর আম্মু তখন মাথায় হাত রেখে পরিস্থিতি হ্যান্ডেল করলেন। খুব ভাগ্য করে এমন একটা পরিবার পেয়েছি আমি। শোন, দুঃখ কষ্ট সবার জীবনেই আছে। তাই বলে মন খারাপ করে থাকলে চলে? তোর 4 ভাই জীবন দিয়ে হলেও তোদের 2 বোনকে সর্বোচ্চ সুখী জীবন দেওয়ার চেষ্টা করবে, জানিস তুই? জানি, জানি বলেই আজ গাল ভরে হাসতে পারছি। স্বার্থ মুচকি হাসল। দীর্ঘশ্বাস ফেলে নিশার চোখের পানি মুছে দিয়ে বলল, একবার আমার ঘরে আয়, কথা দিচ্ছি তোর চোখে কোনোদিন এক ফোঁটা পানি আসবে না। বুকের ভেতর লুকিয়ে রাখব তোকে। নিশা লাজুক হাসল। স্বার্থর চোখে চোখ রেখে বলল, সেই শীতছেটুকুই যে তুমি। এলিপসেস। ক্ষীণ আলোয় অন্যর ঘর আলোকিত। কায়নাত পেটে ব্যথায় কাতরাচ্ছে। মাথার চুল এলোমেলো হয়ে পুরো বিছানা ছড়িয়ে আছে। অস্পষ্ট স্বরের ব্যথাতুর শব্দ কর্ণদয় পৌঁছাতেই অর্ণ পিটপিট করে চোখ খুলল। কায়নাতকে এমন ব্যথায় কাতরাতে দেখে ঘুমোঘুম চোখে উঠে বসল বিছানায়। কায়নাতের মুখের সামনে চলে আসা চুলগুলো সরিয়ে বলল, ব্যথা যায়নি তোমার? কায়নাত মাথা নাড়ল। বিছানার চাদর আঁকড়ে ধরে ফুপিয়ে বলল, মরে যাব আমি। অর্ণ বালিশের পাশ থেকে ফোন বের প্রেমের নাম্বারে কল দিল। প্রেম খানিকক্ষণ পর নিশাকে নিয়ে ঘরে আসতেই কায়নাতকে কিছু জিজ্ঞেস করলেও কায়নাত উত্তর দিল না। প্রেম আর চোখে ভাইয়ের গম্ভীর বদন দেখে বলল, ভাইয়া ভাবিকে হসপিটালে নিয়ে যাও। গাইনি ডক্টর দেখাও। নিশা তৎক্ষণাৎ কায়নাতকে নিয়ে অর্ণর সাথে বের হয় বাড়ি থেকে। কাউকে কিছু না জানিয়েই বেরিয়েছে তারা। ডক্টর দেখানোর পর জানা গেল কিছু গার্লস প্রবলেমের জন্য এমনটা হয়েছে। রিপোর্টে তেমন কিছুই আসেনি। ডক্টর বলেছেন রাত রাগা, খাওয়ায় অনিয়ম, মানসিক চাপ, পরিবেশ বদল এসব কারণে এই সমস্যা হয়েছে। তবে চিন্তার কোনো ব্যাপার নেই। গাড়িতে অর্ণ চুপচাপ বসে আছে কায়নাতের পাশে। কায়নাত দুর্বল শরীর ছেড়ে দিয়েছে অর্ণর বুকে। চোখ আধ খোলা। সামনে নিশা ঠোঁট চেপে বলল, এত টেনশন কিসের? খাওয়ায় অনিয়ম আবার রাতও জাগো কিন্তু কেন? কায়নাত চুপ রইল। অর্ণ লম্বা শ্বাস টেনে মাথা নিচু করে কায়নাতের শুকিয়ে যাওয়া মুখশ্রী দেখে বলল, ঘর থেকে এক পা বের হলে ঠ্যাং ভেঙে গলায় ঝুলিয়ে রাখব তোমার। বাড়ি ফিরতে ফিরতে 11টা বেজে গেছে। অনেকে জিজ্ঞেস করেছিল তারা কোথায় গিয়েছিল, তবে অর্ণ উত্তর দেয়নি। আতিয়া বেগমকে খাবারের কথা বলে কায়নাতকে নিয়ে ঘরে চলে গেছে। খাবার খেয়ে কায়নাতকে ওষুধ খাইয়ে ঘুমাতে বলেছিল অর্ণ। কায়নাতও কথা মতো ঘুমিয়েছে। নামাজের পর বর যাত্রী গেছেন মেয়ের বাড়ি। অর্ণ বাদে প্রায় সব ছেলেরাই চলে গেছেন। মেয়েদের মধ্যেও কয়েকজন গেছেন। দুপুর 2টার পর আতিয়া বেগম অর্ণর ঘরে এলেন। নিশার থেকে তিনি সব শুনেছেন। নিশা বর যাত্রীর সাথে যাওয়ার আগে সব বলে গেছে। আতিয়া বেগম কায়নাতের পাশে এসে বসলেন। অর্ণ ওয়াশরুমে গেছে। তিনি কায়নাতের মাথায় হাত রেখে বললেন, অনেকক্ষণ ঘুমিয়েছিস, ওঠ এখন। কায়নাত পিটপিট করে চোখ খুলে দাদির মায়া মুখশ্রী দেখে মুচকি হাসল। দাদি বললেন, এখন শরীর কেমন? ভালো। গোসল সেরে নে, তাহলে আরও ভালো লাগবে। কায়নাত উঠে বসল বিছানায়।
অর্ণ ওয়াশরুম থেকে বেরিয়ে দেখল দাদি কায়নাতের মাথার চুল আছড়ে দিচ্ছেন। অর্ণ বের হতেই আতিয়া বেগম বললেন, বউয়ের যত্ন নিতে শিখতে হবে ভাই। অর্ণ ভেজা চুল মুছতে মুছতে এগিয়ে এলো। কায়নাতের কপালে হাত রেখে তাপমাত্রা চেক করে বলল, তাহলে তোমরা আছো কি করতে? আমরা কি আর আজীবন তোমার বউকে দেখে রাখব? তোমাকেই তো দায়িত্ব নিতে হবে ওর। অর্ণ উত্তর না দিয়ে বারান্দায় চলে গেল। আতিয়া বেগম সাথে করে একটা শাড়ি নিয়ে এসেছিলেন, লাল পাড়ের একটা সাদা শাড়ি। তিনি ওটা কায়নাতের সামনে রেখে বললেন, গোসল করে এটা পরবি, আমি যাব তোর সাথে। কায়নাত মাথা নাড়িয়ে বলল, পারবো দাদি। আতিয়া বেগম মুচকি হেসে চলে গেলেন। কায়নাত বিছানা থেকে নেমে ঘরটা হালকা পরিষ্কার করে গোসলে ঢুকল। অর্ণ সোফায় বসল ল্যাপটপ নিয়ে। কিছুক্ষণ পর কায়নাত বের হলে ঘরে এসে শাড়ি ঠিক করে বিছানায় বসতেই নিশার কল এলো। ভিডিও কল। কায়নাত রিসিভ করতেই নিশা ফারিয়ার বউ লুক দেখিয়ে বলল, নতুন ভাবিকে সুন্দর লাগছে না বলো? কায়নাত মুচকি হেসে বলল, খুব সুন্দর লাগছে, শুধু আমি আমার বিয়েতে বউ সাজতেন পারলাম না। অর্ণ চোখ তুলে তাকালো, দেখল কায়নাতের ঠোঁটের কোণে মুচকি হাসি লেগে আছে। কায়নাত নিশার সাথে কথা বলতে ব্যস্ত। বিকেল বেলা চৌধুরী বাড়ি 3 বস্তা কাঁচা ফুল এলো। লোক এসেছে হাসানের ঘর সাজাতে। কায়নাতের হাতে কাবেরী মেহেদি লাগানো। নুসরাত তাকে সিম্পলভাবে মেহেদি লাগিয়ে দিয়েছে। হলুদের আগের দিন সবাই মেহেদি দিয়েছিল, শুধু সে বাদে। ঘরে বিছানায় কাঁচা ফুলের একটা গোলাপের গাজরা রাখা। কায়নাত খোপায় পড়বে, হাতের মেহেদির জন্য কিছুই করতে পারছে না। অর্ণ চোখ ছোট ছোট করে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, হাতে ওসব কি দিয়েছ? কায়নাত চোখ তুলে অর্ণর দিকে তাকিয়ে বলল, দেখছেন না মেহেদি দিয়েছি, হাত ধুচ্ছ না কেন? এখন ধুয়ে ফেললে রং হবে না। আপনি পারলে আমাকে একটু সাজিয়ে দিন তো। অর্ণ তীক্ষ্ণ চোখে তাকালো। কায়নাত ঠোঁট চেপে বলল, বউ অসুস্থ থাকলে জামাইদের সেবা করতে হয়। আজকে চৌধুরী বাড়ির বড় ছেলের বিয়ে বসো। ভেরেস্কো ঠোঁটের সিগারেট সরিয়ে বলল, ওরা ঢাকা ব্যাক করছে কবে? জানি না। পড়শি পাশ থেকে গম্ভীর কণ্ঠে বলল, আমি ওই মেয়ের লাশ চেয়েছিলাম, আর তুমি ওই মেয়েকে নিজের করে পেতে চাইছ? আমাকে তুমি ঠকাচ্ছ ভেরেস্কো। ভেরেস্কোর চোখের লাল রক্তিম শিরাগুলো তক্ষুনি জ্বলে উঠল। পড়শির দিকে তাকিয়ে তার ঠোঁটে এক অদ্ভুত বিকৃত হাসি খেলে গেল। ঠকাচ্ছি আমি? গমগমে ভরাট কণ্ঠে ফিসফিস করে উঠল সে। হঠাৎই তার হাত ঝড়ের মতো উঠে এলো পড়শির নরম গালে। পড়শির মুখ বাদিকে হেলে পড়ল, ঠোঁটের কোণ ফেটে রক্ত বেরিয়ে এলো। চারপাশ নিস্তব্ধ, কেবল ভেরেস্কোর খসখসে নিঃশ্বাস আর পড়শির ঘুমিয়ে ওঠার শব্দ শোনা গেল। পড়শি দাঁত চেপে আবার সরাসরি চোখে চোখ রাখল। আমাকে আঘাত করলে কি আমি চুপ করে থাকব ভেবেছ? তুমি একদিন নিজের হাতেই নিজের কবর খুঁড়বে। ভেরেস্কো আবার ঝুঁকে এলো তার মুখের খুব কাছে। তার ঠান্ডা নিঃশ্বাস পড়শির কানে গিয়ে লাগল। কবর? তোকে আগে কবর দেব আমি। হঠাৎ সে পড়শির গলা শক্ত করে চেপে ধরল। আঙুলের চাপায় শিরাগুলো ফুলে উঠল। পড়শির চোখ ভয়ঙ্করভাবে লাল হয়ে উঠছে। হাত পা ছটফট করছে। চারপাশে বাতাস যেন ভারী হয়ে এলো। দেয়ালের ছায়াগুলোও কেঁপে উঠছে। পড়শির বুক ধরফর করছে, নিঃশ্বাস আটকে আসছে। অবশেষে ভেরেস্কো এক ঝটকায় তাকে মাটিতে ছুঁড়ে ফেলল। পড়শি কাশতে কাশতে মাটিতে গড়িয়ে পড়ল, মুখ ভরে রক্ত আর কফ বেরিয়ে এলো। ভেরেস্কো আবার সিগারেটটা ঠোঁটে চেপে ধরল, ধোয়ার ভেতর দিয়ে ঠান্ডা স্বরে বলল, তোকে ছুঁয়ে দেখার জন্য ছিনিয়েছিলাম। আমার তো তোর বডি পছন্দ হয়েছিল আর ওই মেয়েকে আজীবনের জন্য চাই। আর যদি হয় অর্ণ চৌধুরীর জিনিস তাহলে তো কোনো কথাই নেই। ও আমার কলিজায় হাত দিয়েছিল, আমি ওর কলিজা ছিঁড়ে ফেলব। ভেরেস্কো ঠোঁটের কোণে বিকৃত হাসি নিয়ে ধোয়া ছাড়ল। তার চোখ আগুনে জ্বলছে। ওই মেয়েকে আমি আজীবনের জন্য চাই। ওর শ্বাস চলবে শুধু আমার নামে, ওর প্রত্যেকটা নিঃশ্বাসে বাজবে আমার নাম। অর্ণ চৌধুরী? হ্যাঁ, সে শুধু নামটা লিখে রেখেছে, কিন্তু ওর দেহ মন সব আমি কেড়ে নেব। ওকে যদি আগুনে না জ্বালিয়ে মেরেছি। ভেরেস্কো কথা থামাল। পড়শি চোখে ক্রোধ মিশিয়ে তাকালো ভেরেস্কোর দিকে। ঠোঁটে কাঁপন ধরলেও দাঁত পিষে বলল, আমি তোমার জন্য অর্ণকে ছেড়েছিলাম ভেরেস্কো। আজ তুমি ওই রাস্তার মেয়ের জন্য আমাকে অস্বীকার করছ? ভেরেস্কো মুহূর্তের মধ্যেই ক্রোধে ফেটে পড়ল। এক ঝটকায় সে পড়শির চুল মুঠো করে টেনে ধরল, মাথাটা দেয়ালে সজোরে আছড় মারল। ধপ শব্দে দেয়ালে লাল রক্ত ছিটকে বেরিয়ে এলো। পড়শি যন্ত্রণায় চিৎকার দিয়ে উঠল, কিন্তু ভেরেস্কো কোনো দয়া দেখাল না।
প্রতিটা আঘাতে পড়শির দেহ কেঁপে উঠল, হাড় চুরমার হওয়ার শব্দ যেন স্পষ্ট শোনা যাচ্ছিল। চুপ, আমার পথে বাধা দিলে এভাবেই চূর্ণ করে দেব। কায়নাত আমার হবে, আমি চাইলে ওর হৃৎপিণ্ড আমার নাম ধরে ধুকপুক করবে। প্রয়োজনে আমার হাতেই মরবে ও। হাসানের ঘরে নুসরাত এবং কায়নাত বসে আছে। পুরো ঘর ফুল দিয়ে সাজানো হয়েছে। লাল রঙের বিছানার চাদরের উপর গোলাপের পাপড়ি এবং গাঁদা ফুল ছিটিয়ে রাখা হয়েছে। অনেক রঙের মোমবাতি আনা হয়েছে। সেগুলো মেঝেতে রেখে কায়নাত একটা একটা করে দেখছে। কায়নাত হঠাৎ বলে উঠল, আচ্ছা আপু, এই মোমবাতি জ্বালালে কি হবে? নুসরাত বলল, এটা সৌন্দর্য। মুহূর্ত সুন্দর ও মণিমুগ্ধকর করার জন্য এটা বেস্ট। তাহলে তোমাদের উচিত ছিল আমার বাসর ঘর এমন করে সাজানোর। কি এক বিয়ে করলাম, জামাই আমাকে ঘরেই ঢুকতে দিল না বাসর রাতে। বাসর ঘর, সেদিন যদি ভুল করেও ভাইয়ার সামনে যেতাম তাহলে আজ আমি কবরে থাকতাম। কায়নাত কিছু মোমবাতি শাড়ির অচলে উঠিয়ে নিয়ে বলল, ফুল তো আরও বাকি আছে তাই না আপু? হ্যাঁ, আমি নিয়ে যাই। এসব দিয়ে তুমি কি করবে? কায়নাত মুচকি হেসে বলল, বাসর ঘর সাজাবো। নুসরাত ঠোঁট টিপে হেসে মাথা নাড়ল। সন্ধ্যার পর নিচে হইচই শুরু হল, বউ এসেছে। ড্রয়িং রুম মুহূর্তেই ভরে এলো। রেখা বেগম সদর দরজায় দাঁড়িয়ে দোয়া পড়ে হাসান এবং ফারিয়ার মাথায় ফু দিয়ে মিষ্টি মুখ করালেন। ওদের ড্রয়িং রুমে এনে সোফায় বসানো হল। ফারিয়ার সাথে তার বোন বিপাশা এবং এক কাজিন এসেছে। তাদের বসতে দেয়া হল। কায়নাত রান্না ঘর থেকে পানি এনে ফারিয়ার হাতে ধরিয়ে দিয়ে বলল, আমি আপনার যা হই, মনে আছে? ফারিয়া লাজুক হেসে মাথা নাড়ল। হাসান ভ্রু কুচকে বলল, বুড়ি, নতুন যা পেয়ে ভাইকে ভুলে গেলি? আমার পানি কই? সবাই হেসে ফেলল। কায়নাত মুখ বাঁকিয়ে ভিড় ঠেলে রান্নাঘরের দিকে যেতে যেতে বলল, তোমার জন্য তোমার বুড়ো খাটাস ভাই আছে, আমি কেন তোমায় মনে রাখতে যাব শুনি? হাসান হেসে ফেলল। খানিকক্ষণ পর আতিয়া বেগম ফারিয়ার সাথে সবার পরিচয় করিয়ে দিতে লাগলেন। একদম খাওয়া দাওয়া করিয়ে তারপর বাসর ঘরে পাঠাবেন। নিধি পা খুঁড়িয়ে খুঁড়িয়ে নিজের ঘরে এলো। দরজা চাপিয়ে ফ্যান ছেড়ে দিয়ে বিছানায় বসল। ডান পা উঁচিয়ে দেখল গোড়ালির জায়গায় পা অনেকখানি ছিলে গেছে। ব্যথায় নাক মুখ কুচকে ফেলল সে। ফেরার পথে ফারিয়ার বাড়ির সামনে পড়ে গিয়েছিল। শাড়ির আঁচল কাঁধে উঠিয়ে কিছুক্ষণ বসে রইল ওভাবেই। গরম লাগছে ভীষণ। দরজায় খটখট শব্দ হওয়ায় ভ্রু কুচকে সেদিকে তাকিয়ে বলল, কে? প্রেম দরজা খুলে ভেতরে এলো। নিধি বলল, আপনি এখানে? প্রেম বিনাবাক্যে নিধির পায়ের কাছে এসে হাঁটু মুড়ে বসল। নিধি চোখ বড় বড় করে আতঙ্কিত হয়ে বলল, আল্লাহ, আপনি এখানে বসলেন কেন? প্রেম বা হাত দিয়ে পাঞ্জাবির পকেট থেকে একটা মলম বের করে নিধির পা আঁকড়ে ধরল। পুরো শরীর ঝাঁকিয়ে উঠল মেয়েটার। পা মোচড় দিয়ে বলল, আল্লাহ মাফ করুক, আমার পা ছাড়ুন ডাক্তার বাবু। প্রেম শক্ত করে পা ধরে সেখানে মলম লাগিয়ে দিতে দিতে বলল, ব্যথা পেলে সারিয়ে দেয়ার জন্য তোর ডাক্তার বাবু আছে। নিধি থমকে গেল। প্রেমের চোখে চোখ পড়তেই শুকনো ঢোক গিলে বলল, আমার ব্যথা আমি নিজেই সামলে নিব। আপনি কেন আমার জন্য কষ্ট করবেন? প্রেম মৃদু হাসল। নিধির ছলছল আখি পানে তাকিয়ে ফিসফিসিয়ে বলল, তোর যতটুকু কষ্ট হচ্ছে, তার থেকে দ্বিগুণ হারে পড়ছে এই মন। জ্বালিয়ে মেরে ফেললি আমায়। নিধির বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। গলা শুকিয়ে আস্তে বলল, কেন পুড়ছে? আমি তো কারোর কিছু নই। প্রেম তার আঙুলে লেগে থাকা মলমটা মুছে নিয়ে নিধির পায়ের আঙুলের কাছে আঙুল ছুঁয়ে নরম স্বরে বলল, তুই কারো না বলেই হয়তো মনে হয়, তোকে আপন করে নিতে চাই সবচেয়ে বেশি। নিধির চোখ থেকে হঠাৎ টপ করে অশ্রুবিন্দু গড়িয়ে পড়ল। সে মুখ ঘুরিয়ে নিল, কণ্ঠ ভারী হয়ে এলো, আপনি যা বলছেন, সেগুলো বলা ঠিক হচ্ছে না ডাক্তার বাবু। প্রেম স্থির চোখে তাকিয়ে রইল তার দিকে। গম্ভীর কণ্ঠে বলল, থাপড়ে গাল লাল করে ফেলব বেয়াদব মেয়ে। ওই মেয়ের দুইটা কথা শুনেই তোর মাথা গেছে? আমার মুখের কথা তোর বিশ্বাস হয় না? কথাগুলো বলে প্রেম ধীরে ধীরে উঠে দাঁড়াল। দরজার দিকে এগোতে গিয়ে এক মুহূর্তের জন্য থেমে গেল। পেছনে তাকিয়ে গম্ভীর মুখ করে বলল, তোর ব্যথা সামলানোর মতো শক্তি যদি কারো থাকে, তবে সেটা আমি। রাগ, অভিমান সহ্য করব কিন্তু অবিশ্বাস নয়। দরজাটা আস্তে বন্ধ হয়ে গেল। নিধি নিস্তব্ধ ঘরে একা বসে কেঁদে ফেলল। বুকের ভেতরটা যেন অদ্ভুত টান মেরে উঠছে। এলিপসেস। কায়নাত, নিশা, সুহা, জয়া, বৃষ্টি, নিধি এবং মাহি হাসানের ঘরের ভেতরে খিল দিয়ে বসে আছে। বিছানায় ফারিয়া ঘোমটা মাথায় বসে। বাইরে তর্ক চলছে টাকা নিয়ে।
নিধি খিলখিলিয়ে হেসে কায়নাতকে বলল, ৩৫ নিবি না হলে এই বাসর ঘর আজ আমাদের। নিশা হতভম্ব হয়ে বলল, ছি, বাসর ঘরে আমরা কি করব? কি করব মানে? বাসর ঘরে মানুষ কি করে? বাসর করে। নিশার মুখে রক্তশূন্য হয়ে এলো লজ্জায়। কায়নাতরা হো হো করে হেসে উঠল। মাহি নাক টেনে চোখের পানি মুছে বলল, নিশা আপুর জন্য একটা জামাই এনে দেই, তাহলে বাসর ঘরের বাসর কাটানোর শখ মিটে যাবে। নিশা বলল, আমি বাসর ঘরে থাকতে চেয়েছি নাকি? নিধি আপু বলেছে বাসর করবে। নিধি হতবাক হয়ে বলল, বাসর করব মানে? বাসর করার কথা কখন বললাম? কায়নাত বিরক্ত হয়ে দরজার নিকট এগিয়ে গেল। বাইরে থেকে বিহার বলছে টাকার সংখ্যা কমাতে। নিধিও এগিয়ে এলো। সে গলা কেশে বলল, বড় ভাই, আমরা একটা টাকাও কমাবো না। হয় টাকা দাও না হয় বাসর ঘর ছাড়ো। অনেক তর্কাতর্কির পর রাজি হল হাসান। ওরা ঘর থেকে বের হতেই হাসানকে ঘরে ঢুকতে দেয়া হলো। ঘরের ভেতর গিয়ে দরজা আস্তে টেনে দিল সে। চারপাশে গোলাপের পাপড়ি, ফুলের গন্ধ আর মোমবাতির আলো মিলেমিশে এক জাদুকরী পরিবেশ তৈরি করেছে। ফারিয়া বিছানার কোণে লাল ঘোমটা মাথায় বসে আছে। তার হাত কাঁপছে, বুকের ভেতর টিপটিপ করছে। হাসান কিছুক্ষণ ওভাবেই দাঁড়িয়ে রইল। বুকের ভেতরও যেন অজানা ধুকপুকানি বাজছে। ধীরে ধীরে এগিয়ে গিয়ে ফারিয়ার সামনে বসল। ফুলের গন্ধে বাতাস ভারী হয়ে আছে, মোমবাতির শিখা কাঁপছে। সে ধীর কণ্ঠে বলল, ভয় লাগছে? ফারিয়া ধীরে মাথা নাড়ল। গলার স্বর কেঁপে বেরোল, না, তবে নতুন একটা জায়গা, নতুন মানুষ, সবকিছুই অচেনা লাগছে। হাসান মৃদু হেসে তার হাতটা ধরল। ফারিয়ার হাতের কাঁপন ধরা পড়ল হাসানের তালুতে। আজ থেকে কিছুই অচেনা থাকবে না। তুমি চাইলে পুরো দুনিয়াকে তোমার জন্য বদলে দেব। ফারিয়ার বুকের ভেতর হঠাৎ কেমন হালকা লাগল। চোখ ভিজে উঠল। সে মুখ ঘুরিয়ে নিল, চোখের অশ্রুবিন্দু টপ করে গাল বেয়ে নামল। হাসান আঙুল বাড়িয়ে অশ্রু মুছে দিল। নরম কণ্ঠে বলল, চোখে পানি? আমি কি এমন নিষ্ঠুর যে তোমাকে কাঁদাব? ফারিয়া আলতো হাসল, বলল, না, তবে মেয়েরা খুশি হলেও কাঁদে। হাসান হেসে মাথা নাড়ল। তারপর ধীরে তার ঘোমটাটা সামান্য সরিয়ে দিল। মোমবাতির আলোয় ফারিয়ার মুখ ঝলমল করে উঠল। লজ্জায় তার চোখ নিচের দিকে নেমে গেল। হাসান গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল। মনে মনে আল্লাহর কাছে প্রতিজ্ঞা করল, এই মেয়েটার হাসি আর চোখের আলো সারাজীবন আমি সামলে রাখব। চারপাশ নিস্তব্ধ, শুধু জানার নিঃশ্বাসের শব্দ মিশে যাচ্ছে ফুলের গন্ধে। হাসান একটু ঝুঁকে ফারিয়ার কানের কাছে আলতো স্বরে বলল, তুমি জানো, আজ থেকে আমি শুধু তোমার হাসি, তোমার রাগ, তোমার অভিমান সব আমার হবে। ফারিয়ার বুক ধক করে উঠল। সে গলাটা শুকিয়ে আসতে টের পেল, লজ্জায় মাথা নিচু করে জিজ্ঞেস করল, আমার যদি অভিমান হয়, তখন আপনি আমার অভিমান ভাঙাবেন? হাসান মৃদু হেসে উত্তর দিল, তুমি অভিমান করবে, আমি সেটাও আগলে রাখব। তোমার অভিমান যদি পাহাড় হয়, আমি নদীর মতো গলে গিয়ে ভেঙে দেব। ফারিয়ার চোখ ভিজে উঠল। সে প্রথমবার সাহস করে হাসানের চোখের দিকে তাকাল। সেই দৃষ্টিতে ছিল এক অন্যরকম ভালোলাগা, নতুন পবিত্র অনুভূতি। আজ থেকে আমি শুধু আপনার, তাই না? হাসান তার হাত শক্ত করে ধরে গম্ভীর কণ্ঠে বলল, না, আজ থেকে আমরা একে অপরের। ফারিয়ার ঠোঁটে অনিচ্ছুক লাজুক হাসি ফুটে উঠল। হাসান ধীরে হাত বাড়িয়ে তার কপালে ঠোঁট ছুঁয়ে দিল। মোমবাতির আলো কাঁপতে কাঁপতে তাদের দুজনার মুখ একেবারে কাছাকাছি নিয়ে এলো। লজ্জা, ভালোবাসা আর আবেগে ঘরটা ভরে উঠল। সেখানে ছিল আল্লাহর উপহার হিসেবে দুই নরনারীর পবিত্র প্রথম রাত, পবিত্র স্পর্শ। এলিপসেস। ড্রয়িং রুমে আলোচনায় বসেছেন বাড়ির পুরুষেরা। কাল বৌভাত। বিশাল আয়োজন করা হয়েছে। ভীষণ ব্যস্ততায় কাটবে দিন। অর্ণ তার দুই বন্ধু এবং 3 ভাইকে নিয়ে দাদার পাশেই বসে আছে। তাছাড়া নাজনীনও সেখানে উপস্থিত। আজগর চৌধুরী সবাইকে কাজ বুঝিয়ে দিয়েছেন। কেউ যেন অসন্তুষ্ট না হন সেদিকে খেয়াল রাখতে বলেছেন। রাত 12টার দিকে অর্ণ শেহের আর স্বার্থকে নিয়ে বের হয়েছে বাড়ি থেকে। চৌধুরী বাড়ির সীমানা পেরিয়ে অন্য পথে চলেছে 3 জন। স্বার্থ ঠোঁটে ধরে রাখা সিগারেট শেহেরের দিকে এগিয়ে দিয়ে বলল, ওর ভাইকে তো আর তুই মারিসনি। জেলে আছে বা স্টারটা, তাহলে ওর চুলকানি কিসে? শেহের বলল, এত ধনী হয়ে লাভ হলো কি? বাপের মতো 2 ভাইয়ের চরিত্র খারাপ। অর্ণ শুধু দীর্ঘশ্বাস ফেলল। বলার মতো কিছু খুঁজে পাচ্ছে না সে। 3 বন্ধু মিলে খানিকক্ষণ রাতের আধারে ঘুরঘুর করল শান্ত গ্রামটায়।
অন্যদিকে চৌধুরী বাড়ি অর্ণর কক্ষ ফুলের রাজ্যে তলিয়ে ফেলেছে কায়নাত। বিছানায় নতুন ধূসর রাঙা চাদর বিছিয়ে সেখানে নানারকম ফুলের পাপড়ি ছিটিয়েছে সে। পুরো ঘরের জায়গায় জায়গায় রঙিন মোমবাতি দিয়ে আলোকিত করা হয়েছে। কায়নাত দাদির ঘরে গিয়ে দাদির বিয়ের লাল টুকটুকে শাড়ি এনে গায়ে জড়িয়েছে। মাথার লম্বা চুল খোপা করে সেখানে জুঁই, গোলাপ আর বার্লেরিয়া ফুলের গাজরা লাগিয়েছে। কপালের সামনে কিছু চুল বের করা, হাত ভর্তি লাল কাচের রেশমি চুড়ি, গলায় শাশুড়ির দেয়া ডায়মন্ডের সেই লকেট, কানে ঝুমকা, ঠোঁটে হালকা লাল লিপস্টিক আর নাকে নাকফুল, চোখে চিকন করে কাজল দেয়া। কায়নাত শাড়ির আঁচল মাথায় টানল। লাজুক চোখে আয়নায় নিজের দিকে তাকাতেই লজ্জায় লাল হয়ে এলো মুখশ্রী। জ্যোৎস্না আলোয় আজ গ্রামটা অদ্ভুতভাবে আলোকিত হয়ে আছে। গুটি গুটি পায়ে ঘরের লাইট বন্ধ করে বারান্দায় এগিয়ে গেল। কায়নাত বারান্দার রেলিংয়ে দাঁড়িয়ে নিজের মনে কথা বলছিল, চোখে এক অদ্ভুত ঝিলিক। হঠাৎ নিজের কথাই কানে এসে লাগল। সে থমকে গেল, তারপর ঠোঁটের কোণে লাজুক হাসি ফুটে উঠল। মুখ হাত দিয়ে ঢেকে ফিসফিস করে বলল, এত লজ্জা কেন লাগছে? গাল হালকা লাল হয়ে গেল। বাতাসে চুল উড়ে এসে গাল ছুঁয়ে দিলে তার হাসি আরও গভীর হয়ে উঠল। মনে হল তার নিজের মনও আজ কেমন যেন তাকে নিয়ে মজা করছে। সে দূর আকাশ পানে তাকিয়ে গুনগুন করে গান ধরল। দিন গেল, মাস গেল, গেল বহু বছর, তবু যেন শেষ হয় না ভালোবাসার প্রহর। স্বর থামার সাথে সাথে আলতো মিষ্টি বাতাস এসে বাড়ি খেল কায়নাতের কাজল রাঙা চোখে। বুকটা কেমন ধুকপুক করছে। হঠাৎ দরজার পাশ থেকে কারোর পায়ের শব্দ হওয়ায় ঘুরে দাঁড়ালো কায়নাত। পা বাড়াল ঘরের ভেতর। মোমবাতির হালকা আলোয় আর ফুলের ঘ্রাণে পুরো ঘর মেতে আছে। সেই ঝাপসা আলোয় কায়নাতের লাল টুকটুকে বধূরূপ একটু বেশি মোহনীয় ঠেকল। ঘরে অর্ণর উপস্থিত টের পেল কায়নাত। চোখ তুলে সামনে তাকাতেই দেখল সাদা পাঞ্জাবি গায়ে জড়ানো এক সুঠাম দেহের পুরুষকে। অর্ণর দৃষ্টি কায়নাতের দিকে। লাল নববধূ সেজে কায়নাত দাঁড়িয়ে আছে তারই স্বামীর সামনে। আজ এই অনুভূতি নতুন, কেমন অদ্ভুত ভালোলাগার মতো খুশিময় মুহূর্ত। অর্ণ এক পা করে এগিয়ে এলো কায়নাতের নিকট। কায়নাতের একদম সামনে এসে দাঁড়াল সে। লজ্জায় কায়নাত দৃষ্টি নত করল। অর্ণ কায়নাতের চিবুক উঁচু করে ধরল। অর্ণর চোখে চোখ রেখে মেয়েটার শরীরে কাঁপন ধরল। অর্ণ কায়নাতের কাজল রাঙা চোখে চোখ রেখে বলল, বউ সেজেছেন? কায়নাত লজ্জা মাখা মুচকি হেসে ছোট করে জবাব দিল, হুম। লাল বউ? হুম। কার বউ? আপনার। অর্ণ চৌধুরীর বউ? হুম। বুকের ভেতর কেমন ধুকপুক করছে ভয়, লজ্জায়। অর্ণর ওই ধারালো চোখে চোখ রাখা যেন এক বিশ্বযুদ্ধের সমান মনে হচ্ছে। অর্ণ এক হাত কায়নাতের কোমরে রেখে আরেক হাত দিয়ে গাল আঁকড়ে ধরল। নরম আঙুলের ছোঁয়া কায়নাতের ওষ্ঠ জোড়ায় স্পর্শ করতেই গায়ে শিহরণ জাগল। কায়নাত ঠোঁট নাড়িয়ে কিছু বলতে চাইল, তার আগেই অর্ণ ঠোঁটের উপর আঙুল চেপে ধরল। ঘাড় ঝুঁকিয়ে কায়নাতের ভীতু বদনে একবার তাকিয়ে দখল করল তিরতির করে কাঁপতে থাকা ঠোঁটজোড়া। কায়নাতের চোখ বুজে এলো। আজ অর্ণর ছোঁয়ায় কোনো জোরজবস্তি ছিল না, শুধু ছিল নরম আলতো স্পর্শ। হঠাৎ করেই দরজায় প্রচণ্ড শব্দ করে স্বার্থ চিৎকার করে বলল, ওই শালা দরজা খোল, তাড়াতাড়ি বের হো। অর্ণ চমকে হাঁপিয়ে উঠে কায়নাত মুখ সরাল। লজ্জায় অর্ণর বুকে আছড়ে পড়ল। বুকের ভেতর ঝড় বইছে উতাল পাথাল করে। দুজনের ভারী শ্বাস প্রশ্বাসে ঘরটা হঠাৎ ভারী হয়ে এলো। বাইরে থেকে স্বার্থ দরজা ঠাপড়ে বলল, ভাই দরজাটা খোল। কায়নাত সরে এলো অর্ণর নিকট হতে। অর্ণ এখনও কেমন অদ্ভুত দৃষ্টি মেলে কায়নাতের লেপ্টে যাওয়া ঠোঁটের দিকে তাকিয়ে আছে। কায়নাত চোখ তুলে আর চোখে তাকিয়ে চোখ নামিয়ে ফেলল। অর্ণ শান্ত অধীর কণ্ঠে বলল, সামান্য ঠোঁটের ছোঁয়া, ই সহ্য করতে পারছ না? আমাকে সামলাবে কি করে? হায়াত।